এই তাকাও তাকাও, কি শুরু করছি স্যার? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরু করছি। খুব ভালো জিনিস, দারুণ জিনিস। আচ্ছা স্যার, জানা আছে কারো ইন্ডিয়ান ন্যাশনাল আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম? সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো শেষ হয়ে গেছিল, নতুন চ্যাপ্টার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরু হচ্ছে। ইতিহাসের মজা এবার এখান থেকে আস্তে আস্তে ইতিহাসের মজা শুরু হবে। এতদিন মজাতেই ছিলাম যদিও। বলছে স্যার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করে, কত সালে প্রতিষ্ঠিত হয় জানা আছে কারো? 1884 সাল, অ্যালান অক্টোভিয়ান হিউম। আচ্ছা, কি নাম ছিল? হ্যাঁ ঠিক, একদম ঠিক। এই ভালো করে শোনো, বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? বলছে স্যার 1884। ভালো করে শোনো, 1884 কে প্রতিষ্ঠাতা করেছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম, এ ও হিউম প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কত সাল? 1884 সাল। এবার স্যার বলছে 1884 সালে প্রতিষ্ঠিত হলেও এর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় 1885 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন তিনি তার মতন করে নামকরণ রেখেছিলেন। পরে 1885-এ, ভালো করে শোনো, 1885-এ স্যার এর নাম হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, 1885 সাল। তাহলে তোমাকে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় কত সালে প্রতিষ্ঠিত হয়, আমরা স্যার 1885-তেই যাব। 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কার দ্বারা? এ ও হিউমের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে 1886-এ কিসের জন্য করলো না করলো পরে আসছি। 1886-এ আর একটা সংস্থা ছিল, এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা সংস্থা ছিল, এস এন ব্যানার্জির একটা সংস্থা ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। এটা মার্জ হয়ে গেল আইএনসির সাথে। এটা মার্জ হয়ে গেল আইএনসির সাথে কত সাল? 1886 সাল। ভালো করে বোঝো স্যার, 1886 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা ছিল এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা সংস্থা, সেটা মার্জ হয়ে গেল আইএনসির সাথে 1886-এ। ঠিক আছে, এই তো গেল তার প্রতিষ্ঠাতার গল্প, এবার কেন প্রতিষ্ঠিত হলো? অ্যালান অক্টোভিয়ান হিউম, নাম শুনেই বুঝতে পারছো স্যার, নামটা একজন ব্রিটিশের নাম। ঠিক আছে, ভারতীয় নাম তো না, এটা ভারতীয় নাম। তাহলে ব্রিটিশরাই কেন প্রতিষ্ঠা করতে গেল ভারতের জাতীয় কংগ্রেস? হচ্ছে এর পিছনে ব্রিটিশদের কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। এর পিছনে ব্রিটিশদের একটা নিজেকে বাঁচানোর, একটা সেফটি ভালভ বানানোর একটা উদ্দেশ্য ছিল। কেমন উদ্দেশ্য? বলছে দেখো, সালটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 1885-এ প্রতিষ্ঠা করেছে। এর আগে 1857 সালে মহাবিদ্রোহ হয়ে গেছে। এই যে 1800 সালের এতদিন ধরে আমরা যে পড়লাম, এতগুলো ক্লাস, দেখো সব বিদ্রোহগুলোর কথা পড়লাম। এত বিদ্রোহ, ভারতবর্ষের চারদিকে বিদ্রোহ মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। ব্রিটিশরা বুঝে গেছে এইভাবে যদি বিদ্রোহ চলে তাহলে আমরা বেশি দিন আর টিকতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা নিজেদের একটা সেফগার্ড বানাই, যাতে করে বিদ্রোহের প্রভাবটা আমাদের উপরে এসে না পড়ে। কেন পড়বে না? ধরে নাও আমরা 10 জন ব্যক্তি আছি, 10 জন ব্যক্তি একটা কাজে গেছি, কোনো একটা কাজ করছি, কোনো কারো মারফতে যায়নি। আমরা 10 জন ব্যক্তি নিজেদের মতো করে আমরা 10 জন একটা গ্রুপ করলাম, যে তো হয়তো গেছি কবিরের বাড়িতে কাজ করতে গেছি। ঠিক আছে, কাজে কোনো ভুল করেছি বা কবির কোনো ভুল করেছে, আমরা করব কি? আমরা 10 জন মিলে ওকে গিয়ে, আমারটা হয়তো টাকা দিচ্ছে না, বেতন দিচ্ছে না, আমরা 10 জন মিলে মেনে ওকে গলা ফলার ধরে রাস্তায় আটকে দিয়েছি, এই বেতন না দিলে ছাড়বো না। তো কবির দেখলো ফেসে গেছে, যে বারবার আমি বেতন তো আমার মাঝে মধ্যে আমি দিব না, তো এরকম ভাবে যদি লোকজন এসে আমার রাস্তাঘাটে কলার ধরে না তো মুশকিল। তাহলে কি করা যায়? কবির বললো ঠিক আছে, আর তোদেরকে কাজে নিব না, এবার আমি কাজ তো করাবো কিন্তু ডিরেক্ট লোকজনকে দিয়ে করাবো না, আমি একটা প্রতিনিধি বানিয়ে দিই, দালাল, যেটাকে আমরা দালাল বলি, একটা দালাল প্রতিনিধি বানিয়ে দিই। ও 10টা লেবার ঠিক করবে,
আমার যা কথা হবে ওই প্রতিনিধির সাথে হবে, ঠিক আছে? ওই যে কন্ট্রাক্টরটা, দালালটা, ওর সাথে আমার কথা হবে। বাদ বাকি লেবাররা সব কন্ট্রাক্টরের কাছে বুঝবে। এবার কন্ট্রাক্টরের সাথে আমার কথা, এই 10টা লেবার দিতে হবে, কন্ট্রাক্টর বলে ঠিক আছে দিব। এটাতে এবার ধরে নাও লেবারকে টাকা দেওয়া হচ্ছে, আমি কন্ট্রাক্টরকে টাকা দিইনি, কন্ট্রাক্টর লেবারকে টাকা দেয়নি। এবার লেবার যদি আমাকে এসে বলে এই টাকা দেয় না, আমি বলো তোমার সাথে তো আমার ডিরেক্ট কথা হয়নি, তোমার সাথে কন্ট্রাক্টর হয়েছে, তুমি কন্ট্রাক্টর কাছে বুঝো। তুমি কন্ট্রাক্টর কাছে বুঝো, তোমার জন্য তো কন্ট্রাক্টর আছে, তোমার সাথে কন্ট্রাক্টর তোমাকে ঠিক করেছে, আমার সঙ্গে কি তোমার কথা হয়েছে? বোঝে না, তাহলে আমি কন্ট্রাক্টরের সাথে বুঝবো, তুমি কন্ট্রাক্টর কাছে বুঝে নাও। তাহলে আমার উপরে ডিরেক্ট আঁচটা আসবে না ওই লেবারগুলো। তো ব্রিটিশরাও একই জিনিস ভাবলো যে এই যে বিদ্রোহগুলো চারিদিকে চলছে, এটা ডিরেক্ট আমাদের উপরে এসে এফেক্ট পড়ছে। আমরা একটা সংস্থা বানিয়ে দিই যে এই সংস্থাটা হচ্ছে লোকগুলোর প্রতিনিধি, যা সমস্যা তোমরা গিয়ে এই কমিটির সাথে বলবে, ওই কমিটি এসে আমাদেরকে বলবে, আমরা কমিটির সাথে মীমাংসা করব। বোঝা গেল? এটাতে কি হবে, আমাদের ব্রিটিশদের উপর ডিরেক্ট আঁচটা এসে পড়বে না। এই জন্য ব্রিটিশরা কংগ্রেস বানালো, যে কংগ্রেসে মেম্বার বসিয়ে দিল, ইলেকশন করে কংগ্রেসের মেম্বার বসিয়ে দিল, এই কংগ্রেসের প্রতিষ্ঠিত হলো, এই কংগ্রেসের মেম্বার। এবার গল্প হচ্ছে, তোমাদের যা দাবি দাওয়া আছে তোমরা সব কংগ্রেসকে জানাও, কংগ্রেস এসে আমাদেরকে জানাবে। এবার যেহেতু কংগ্রেস বানাচ্ছে ব্রিটিশরা, নিঃসন্দেহে সেখানে এমন মেম্বারগুলোই প্রথমের দিকে থাকবে ভারতীয় সংস্থায়, কিন্তু এমন মেম্বারগুলো ওরা প্রাধান্য দিবে যেগুলো একটু নরমপন্থী, মানে যারা এই ব্রিটিশের পাঁচ আটা পছন্দ করে, ঠিক আছে? চটি চাটা বলা যাবে না, এখন পা চাটা পছন্দ করে যারা ব্রিটিশদের, ধরো পা চেটে থাকবে, ব্রিটিশদের কাছে হাত জোর করে থাকবে, যে পা চাটা ঠিক না, ব্যাপার কাছে হাত জোর করে থাকবে, মানে ওরা গলা উঁচু করবে না। তো ব্রিটিশরা এইরকমই কিছু মেম্বারকে নিয়ে কংগ্রেস বানিয়ে দেবে, যে ওদেরই মনোনীত প্রার্থী, কিছু প্রার্থী আছে ভারতেরই লিডার, কিন্তু ব্রিটিশ মনোনীত প্রার্থী। ব্রিটিশরা জানে যে এই লোকগুলোকে যদি বসাই, এরা আমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করবে না, খুব বেশি এলে আমাদের কাছে হাত জোর করবে, পা ধরবে, এগুলোই করবে, ঠিক আছে? এরকম কিছু ব্যক্তিকে নিয়ে কংগ্রেস বানালো। ব্রিটিশরা বুঝতে পারেনি এই কংগ্রেসই একদিন তার ভারতকে থেকে তাড়ানোর কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো যাই হোক, আস্তে আস্তে ধাপে ধাপে এগাবো, বুঝতে পারবে। তো এই নিয়ে কংগ্রেস বানালো ব্রিটিশরা। এই কংগ্রেসকে নিয়ে বহুত উক্তি আছে, অনেকজনের অনেক উক্তি আছে। এই কংগ্রেসকে অ্যালান অক্টোভিয়ান হিউম বলেছে সেফটি ভালভ। এগুলো পরীক্ষায় দেয়, কিন্তু দেখবে ম্যাটেরিয়ালে সব দেওয়া আছে, পিপিটিটা খুঁজে পেলাম না, আছে বানানো। তো এই অ্যালান অক্টোভিয়ান হিউম এই কংগ্রেসকে বলেছে সেফটি ভালভ, সেফটি ভালভ। বোঝা গেল? তোমাকে পরীক্ষায় দিবে কংগ্রেসকে সেফটি ভালভ কারা বলেছে, ওই স্যার ম্যাটেরিয়ালে দুই একটা ভুল আছে, ঠিক করে নেবে, বলছি ঠিক করে নেবে, হ্যাঁ ওটা ঠিক করে নেবে। অ্যালান অক্টোভিয়ান হিউম বলেছিল সেফটি ভালভ, ঠিক আছে? এ ও হিউম ইনি বলেছিলেন কংগ্রেসকে সেফটি ভালভ। সেফটি ভালভ, ঠিক আছে? লালা রাজপথ রায় কি বলেছিল? লালা রাজপথ রায়, ভালো করে শোনো, লালা রাজপথ রায় কংগ্রেসকে বলেছিল, এই কংগ্রেস হচ্ছে লর্ড ডাফরিনের ব্রেন চাইল্ড, লর্ড ডাফরিন। আচ্ছা স্যার, লর্ড ডাফরিনটাকে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885-এ, যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ভাইসরয়, ভারতবর্ষের ভাইসরয় হচ্ছে লর্ড ডাফরিন। তখন ভারতবর্ষের ভাইসরয় হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড লিখবো না স্যার, শুধু ডাফরিন, লর্ড বলে বলে সম্মান দিয়ে লাভ নেই স্যার, ডাফরিন। ডাফরিন হচ্ছে তখন ভাইসরয়। বোঝা গেল? যখন কংগ্রেস প্রতিষ্ঠা, যদি বলে কংগ্রেস কে প্রতিষ্ঠাতা করেছে, অ্যালান অক্টোভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছে। যদি বলে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে, তখন ভাইসরয় কে ছিল? ডাফরিন ছিল। লালা রাজপথ রায় বললো এই কংগ্রেস হচ্ছে লর্ড ডাফরিনের একটা ব্রেন চাইল্ড, লর্ড ডাফরিনের মস্তিষ্ক প্রসূত একটা ঘটনা, একটা হচ্ছে এই কংগ্রেস। তাহলে দুটো কথা শিখে গেলাম, সেফটি ভালভ কে বলেছে? অ্যালান অক্টোভিয়ান হিউম বলেছে। ডাফরিনের ব্রেন চাইল্ড কে বলেছে? লালা রাজপথ রায় বলেছে, ঠিক আছে? লর্ড কার্জনের নাম পাবে একটু পরে, লর্ড কার্জন সম্পর্কে এখনো পড়িনি। লর্ড কার্জন এটাকে পিসফুল ডেমিজ বলেছে, পিসফুল ডেমিজ, দেখো লেখা আছে ম্যাটেরিয়ালে, লর্ড কার্জন এটাকে পিসফুল ডেমিজ বলেছে, লেখা আছে, লেখা আছে দেখো। আচ্ছা, বোঝা গেল স্যার? আচ্ছা, লর্ড ডাফরিন, এই যে ডাফরিন, ডাফরিন এটাকে মাইক্রোস্কোপ মাইনরিটি বলেছে, ডাফরিন এটাকে মাইক্রোস্কোপ মাইনরিটি বলেছে। তাহলে তোমাকে দেখো চারটা শিখে গেলে, আমার সাথে সাথে মুখ দিয়ে উচ্চারণ করো। এক হচ্ছে স্যার, এটাকে অ্যালান অক্টোভিয়ান হিউম কি বলেছে? সেফটি ভালভ। কি বলেছে স্যার?
সেফটি ভালভ বলেছে। দ্বিতীয় কথা, লালা রাজপথ রায় কি বলেছে? ডাফরিনের ব্রেন চাইল্ড বলেছে এটাকে। ঠিক আছে, 3 নাম্বার কি বললাম? কার কথা বললাম? লর্ড কার্জন এটাকে পিসফুল ডেমিজ বলে আখ্যায়িত করেছেন। লর্ড ডাফরিন এটাকে মাইক্রোস্কোপ মাইনরিটি বলেছেন। ঠিক আছে, অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসকে বলেছেন 3 দিনের তামাশা বলে আখ্যায়িত করেছেন। অশ্বিনী কুমার দত্ত বলেছেন এটা হচ্ছে একটা 3 দিনের তামাশা। ঠিক আছে, বোঝা গেল? বাল গঙ্গাধর তিলক বলেছে এটা একটা ব্যাঙের মতো যা বছরে একবার ডেকে ওঠে। বাল গঙ্গাধর তিলক বলছে এটা ব্যাঙের মতো, ইটস লাইক এ ফ্রগ। এটা ব্যাঙের মতো যেটা বছরে একবার কক করে ওঠে, মানে ডেকে ওঠে, বছরে একবার মাথা চারা দিয়ে ওঠে। এটা ব্যাঙের মতো। এটা বাল গঙ্গাধর তিলকের কথা। বুঝতে পারলে? বুঝতে পেরে গেছো? সুন্দর। আচ্ছা, তাহলে একবার প্রথম থেকে। আর কিছু আছে? আর কারো উক্তি দেওয়া আছে ওখানে? চলো একবার প্রথম থেকে স্যার শুনে নি। বললাম অ্যালেন অক্টোম্যান হিউম এটাকে কি বলেছে স্যার? সেফটি ভালভ বলে তুলনা করেছে। দ্বিতীয় কথা পড়লাম স্যার, লালা রাজপথ রায় কি বলেছে? লালা রাজপথ রায় এটাকে ডাফরিনের ব্রেন চাইল্ড বলেছে। লর্ড কার্জন পিসফুল ডেমিজ বলেছে। ডাফরিন এটাকে মাইক্রোস্কোপ মাইনরিটি বলেছে। ঠিক আছে, তারপরে স্যার অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা বলেছে। তারপরে তুমি চলে আসো, বাল গঙ্গাধর তিলক এটাকে ব্যাঙের সাথে তুলনা করেছে, বলছে একটা ব্যাঙের মতো যে বছরে একবার ডেকে উঠে। ঠিক আছে, এই গেল কংগ্রেস নিয়ে বেশ কিছু ব্যক্তির উক্তি। আচ্ছা, বুঝে তো গেলাম স্যার কংগ্রেস কখন কি হয়েছে না হয়েছে সব বুঝে গেলাম। আমাকে এখান থেকে পড়ার যে জায়গাটা, এবার আসবো আস্তে আস্তে করে কংগ্রেসের অধিবেশনে, ঢুকবো কংগ্রেসের অধিবেশনে। দেখবে তোমাদের ম্যাটেরিয়ালে ওপরে একটা কিছু ইনফরমেশন দেওয়া আছে, কে ফার্স্ট প্রেসিডেন্ট, কে প্রথম মহিলা প্রেসিডেন্ট। আমরা অধিবেশন করতে ওগুলো বলে দিব। ঠিক আছে, বলছি স্যার অধিবেশন জিনিসটা কি? কংগ্রেস তো প্রতিষ্ঠাতা হয়ে গেল, এবার মিটিংয়ে বসতে হবে। তো আমি একটা কমিটি বানিয়ে নিয়েছি, আমাকে এই কমিটিটাকে তো মিটিংয়ে বসাতে হবে। বুঝতে পারছো তো? আমি মিটিংয়ে বসবো। বলছে কংগ্রেস এই 1800, ভালো করে তাকাও স্যার, 1885 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত প্রত্যেক বছর কংগ্রেস মিটিংয়ে বসেছে। প্রত্যেক বছর কংগ্রেসের একটা করে অধিবেশন হতো। 85-তে হলো, 86-তে, 87-তে, 88-তে হতো। হ্যাঁ, মাঝে মধ্যে গ্যাপ গেছে। যেমন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, কত 1942 সাল, ওই বিশ্বযুদ্ধ টাইমকালীন 5 বছর কংগ্রেসের অধিবেশন হয়নি। ঠিক আছে, ডাইরেক্ট একদম মৌলানা আবুল কালাম আজাদ একদম ডিরেক্ট প্রেসিডেন্ট ছিল, 5 বছর কোনো অধিবেশন হয়নি। তাহলে এরকম কিছু এক্সেপশনাল কেসে বাদ গেছে। 1920 সাল যেমন 2বার অধিবেশন হয়েছে, তো একটা এক্সেপশনাল কেস, বাদ বাকি মোটামুটি প্রত্যেক বছর একবার করে অধিবেশন হয়েছে। তাহলে ভাবো তো 1885 থেকে 1947 পর্যন্ত কতগুলো অধিবেশন হবে? প্রত্যেক বছর যদি একটা করে হয়, অনেক অধিবেশন হয়েছে। 85, 86, 87, 88 করে একদম 1947 পর্যন্ত হয়েছে। তা আমাকে পরীক্ষার জন্য এতগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য যে কটা ইম্পর্টেন্ট, যে কটা জায়গা থেকে কোশ্চেন আসে আমরা একটা একটা করে ওই জায়গাগুলো দেখব। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে 1885 সাল। 1885 বলছে এই প্রথম অধিবেশনে, ভালো করে এই প্রথম অধিবেশনে আজকে প্রতিষ্ঠাতা হয়ে গেছে। আমরা সবাই ঠিক করলাম আমরা তাহলে একদিন মিটিংয়ে বসি, কি করব না করব, আমাদের এই বছরের কাজ কি, মিটিংয়ে বসি। মিটিংটা হওয়ার কথা ছিল পুনেতে। পুনের একটা কলেজ আছে যার নাম গোকুল দাস তেজপাল কলেজে হওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু এই সময় প্লেগ রোগ ছড়িয়ে যায়। এই সময় পুনেতে প্রচুর প্লেগ রোগের মহামারী ছড়িয়ে যায়। প্লেগ স্যার কার মাধ্যমে হয়? ইঁদুরের মাধ্যমে। ইঁদুর দিয়ে প্লেগ ছড়ায়। তো এই প্লেগ রোগ ছড়িয়ে গেছে প্রচুর পরিমাণে পুনেতে। প্লেগ খুব ভয়ঙ্কর রোগ, এক সময় প্রচুর লোক মারা গেছিল প্লেগ রোগে। গোটা পৃথিবীর 1/3 লোক মরে গেছিল প্লেগ রোগে। বুঝতে পেরেছ? প্রায় 50 কোটির কাছাকাছি। এখন তো কোভিড স্যার দেখতে পাচ্ছ, কোভিড তো মানে নর্মাল একটা মহামারী হলো, তাতে এত ভয়ঙ্কর অবস্থা। তাও এত এখন টেকনোলজি উন্নত, 1 বছরেই ভ্যাকসিন চলে আসলো, এই চলে আসলো, মুখ চলে আসলো, আমরা এই স্যানিটাইজার করছি, এই করছি, কিন্তু তখন তো এত কিছু ছিল না। প্লেগ ভয়ঙ্কর, ইঁদুরের মাধ্যমে
খাদ্য শস্যে ছড়িয়ে গেছে, যারা যারা খাচ্ছে এই করছে সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে। আর শরীর পচে যায়, পচে এগুলো মানে মাংস গলে গলে পড়ে যায় শরীর থেকে, মুখ থেকে এগুলো থেকে মাংস গলে গলে পড়ে যাবে প্লেগ হলে। তো ভয়ঙ্কর রোগ, আর তো কোনো কিওর ছিল না ওই সময় প্লেগের, এখন তার প্লেগ হয় না। তো এই প্লেগ রোগে প্রচুর লোক মারা গেছে। তো পুনেতেও প্লেগ ছড়িয়ে গেছে, মহামারী ছড়িয়ে গেছে। তো হবার কথা ছিল পুনের গোকুল দাস তেজপাল কলেজে, এই সরি তেজপাল কলেজে না, পুনেতে হবার কথা ছিল। পুনেতে হবার কলেজটা না, কলেজে হয়েছিল এটা পরে, পুনেতে হবার কথা ছিল। কিন্তু কিন্তু একদম 11th আওয়ারে একদম সন্নিক্ষণে গিয়ে ভেন্যুটাকে চেঞ্জ করা হলো মহামারীর জন্য, চেঞ্জ করে মুম্বাইয়ে করা হলো, মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে করা হলো। তাহলে ফার্স্ট অধিবেশন কোথায় হলো? বোম্বেতে হলো, এখন মুম্বাই, তখন ছিল বোম্বে। তাহলে প্রথম অধিবেশন হলো বোম্বেতে হলো, বোম্বেতে হলো। স্যার কে ছিল এর সভাপতি? সভাপতির নাম যেইগুলো বলবো স্যার সেই কটাই পড়বে, কিন্তু সভাপতির নাম কে ছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল প্রথম সভাপতি কংগ্রেসের। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল প্রথম সভাপতি। ঠিক আছে, কত সালে হয়েছে? 1885। কোথায় হলো? বোম্বেতে গোকুল দাস তেজপাল কলেজে হলো, গোকুল দাস তেজপাল কলেজ, গোকুল দাস তেজপাল কলেজ, গোকুল দাস তেজপাল কলেজে হলো। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল প্রথম সভাপতি। কেন ইম্পর্টেন্ট স্যার এটা? প্রথম কথা ইম্পর্টেন্স, এর রিমার্কস, এর কিছু রিমার্কস আছে কেন ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এক তো হচ্ছে এটা প্রথম অধিবেশন ছিল, আর দ্বিতীয়ত স্যার এখান থেকে যে কোশ্চেনটা দেয় বারবার পরীক্ষাতে, যে ফার্স্ট মিটিংয়ে কতজন প্রেজেন্ট ছিল, প্রথম দিন যে মিটিংটা হয়েছিল সেখানে কতজন প্রেজেন্ট ছিল স্যার? 72, 72 জন ডেলিগেট প্রেজেন্ট ছিল, 72 জন উপস্থিত ছিল ওই মিটিংয়ে। প্রথম যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে 72 জন উপস্থিত ছিল। বারবার পরীক্ষায় এসছে কিন্তু কতজন প্রেজেন্ট ছিল? কতজন ছিল স্যার? 72 জন প্রেজেন্ট ছিল। স্যার পরীক্ষায় এসছে তো পারবো, 72 জন পারা কোনো মনো ব্যাপার স্যার? এটা তো এত জিনিস মুখস্থ রেখে দিচ্ছি, এটা 72 মুখস্থ থাকবে না? থাকবে না, আমি বলছি থাকবে না, পরীক্ষা হলে ভুলে যাবে। কেন ভুলে যাবে? কেন ভুলে যাওয়ার কারণ আছে। কারণ স্যার তোমাকে অপশন এমন দিয়ে দিবে না, তোমার মাথায় কনফিউজ হয়ে যাবে। এখন তুমি শুধু কংগ্রেস পড়ছো বলে 72 মনে আছে, তুমি যখন কিছুদিন এগাবে ডান্ডি মার্চ পড়বে, আমরা পড়বো 1930 সালে ডান্ডি মার্চ যখন পড়বে, গান্ধীজি প্রথম যে ডান্ডি মার্চে বেরিয়েছিল 78 জনকে নিয়ে বেরিয়েছিল। পরীক্ষা হলে মাথা খারাপ হয়ে যাবে, 72 পড়েছিলাম না 78 পড়েছিলাম, কোনটা 72 কোনটা 78। এখন যতই বলে দিই পরীক্ষা হলে আবার গিয়ে কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষায় অপশন দিবে স্যার 211। স্যার কেন 211? যারা পরীক্ষার কোশ্চেন সেটা তারা মূর্খ না, প্রত্যেকটা অপশনের গুরুত্ব আছে। 211 যখন আমাদের সংবিধান লাগু হয়েছিল তখন প্রথম সংবিধান অধিবেশনে ফার্স্ট মিটিংয়ে প্রেজেন্ট ছিল 211 জন। ওটা সিএ গণপরিষদের মিটিং, এটা কংগ্রেসের মিটিং। এই সংখ্যাগুলোর সাথে গোলমাল হয়ে যাবে, কোনটা কার ঘাড়ে ছিল, কোনটা গণপরিষদের মিটিং ছিল, কোনটা কংগ্রেস ছিল, কোনটা ডান্ডি মার্চ ছিল। সব থেকে বেশি যেটা কনফিউশন হয় 72-এর সাথে 78। মাথায় রাখবে, ডান্ডি মার্চ পরে হয়েছে, তার মানে বড়টা পরে, আগে ছিল কংগ্রেস, ছোটটা আগে। ঠিক আছে স্যার? ঠিক আছে, এই গেল প্রথম অধিবেশন। স্যার দ্বিতীয় অধিবেশন বসলো কলকাতায়, কলকাতায় বসেছিল, দরকার নাই যদিও, দ্বিতীয় কলকাতায় বসলো। তৃতীয় স্যার, তৃতীয় কেন ইম্পর্টেন্ট? তৃতীয় স্যার একটু ছোট্ট, তৃতীয়টাও দরকার নেই, মনে রাখবে শুধু তৃতীয় থেকে ইম্পর্টেন্ট। স্যার তৃতীয় মাদ্রাসে বসছিল, ইম্পর্টেন্ট এই কারণে, তৃতীয়তে এখানেই প্রথম মুসলিম সভাপতি হয়েছে ভারতবর্ষে। মুসলিম সভাপতির নাম বদরুদ্দিন তায়ুবজি। ঠিক আছে, তাহলে স্যার যদি বলে 1887 কোথায় হয়েছিল? মাদ্রাজ। কে ছিল? বদরুদ্দিন তায়ুবজি। স্পেলিং এদিক ওদিক হবে, কিন্তু বদরুদ্দিন তায়ুবজি হয়েছিল। কেন ইম্পর্টেন্ট? ইনি হচ্ছেন প্রথম ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ কংগ্রেস। ঠিক আছে, তো যারা বলে স্যার ভারত সেকুলার না, দেখো মাত্র 3 নম্বর সেশন 85-এ প্রতিষ্ঠা হল, 85, 86, 87-এ কিন্তু মুসলিম প্রেসিডেন্ট হয়ে গেছে ভারতবর্ষে, অলরেডি মুসলিম প্রেসিডেন্ট চলে এসেছে।
ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের সব থেকে বেশি দিন প্রেসিডেন্ট পদে থাকা ব্যক্তিও কিন্তু একজন মুসলিম, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, তো যাই হোক, তো এই গেল তৃতীয় অধিবেশন। এই কারণে তৃতীয় অধিবেশন ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম স্যার, এখন দুটো পড়ে নিলাম। এক ফার্স্ট অধিবেশন পড়ে নিলাম, কত সাল? 1800, মনে থাকবে না স্যার, আমার সাথে সাথে বলো। 1885 কে প্রতিষ্ঠাতা করেছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি হয়েছিল। প্রতিষ্ঠাতা না, প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল। কতজন প্রেজেন্ট ছিল? 72 জন। 72 জন প্রেজেন্ট ছিল। এই 72 জন প্রেজেন্ট ছিল। ঠিক আছে, দ্বিতীয় কলকাতায় হয়ে গেল, দরকার নেই। তৃতীয় স্যার 1887, তৃতীয় কোথায় হলো? মাদ্রাসে হলো। কে ছিল সভাপতি? বদরুদ্দিন তাইবজি ছিল সভাপতি। ইনি হচ্ছেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট, তাইবজি। হ্যাঁ দেখো উপরে লেখা আছে, উপরে যেখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওখানে লেখা আছে, দেখো ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। হ্যাঁ লেখা আছে দেখো। 1888 পরের বছর এলাহাবাদে হলো, সম্ভবত এলাহাবাদে। এলাহাবাদ কি আমেদাবাদ? আমেদাবাদ সম্ভবত, দেখে নেবে, হয়তো আমেদাবাদই হবে, হয়তো আমেদাবাদ বা এলাহাবাদ কিছু একটা হবে। আমেদাবাদে হলো। এই সময় ছিল জর্জ ইউল ছিল সভাপতি। এটাও লেখা আছে উপরে দেখো। জর্জ ইউল কেন ইম্পর্টেন্ট? ইনি হচ্ছেন প্রথম ব্রিটিশ সভাপতি, ফার্স্ট ব্রিটিশ সভাপতি। দেখো এটা উপরে লেখা আছে যে প্রথম ব্রিটিশ সভাপতির নাম কি? জর্জ ইউল হচ্ছে প্রথম ব্রিটিশ সভাপতি। কত সাল স্যার? 1888, 1988 সাল, আমেদাবাদ, জর্জ ইউল। এটা একটু কনফিউশন আছে, আমি যদিও পরের দিন বলে দেবো, আমেদাবাদ না হলে এলাহাবাদ কিছুটা হবে। জর্জ ইউল প্রথম ব্রিটিশ সভাপতি। ঠিক আছে, হয়ে গেল স্যার। তাহলে 4টা পড়লাম, 4টা হয়ে গেছে 88 পর্যন্ত, তার মধ্যে আমাদের 3টা কাজে লেগে গেছে। নেক্সট আসি স্যার, চলে আসি, এরপরে চলে আসো, মিডিল ইয়ার লাগবে না। 1896 1896 সাল কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। কোথায় হয়েছিল স্যার? কলকাতায় হয়েছিল। কলকাতায় হয়েছিল। কে ছিল সভাপতি? রহিমতুল্লাহ সাইনি। রহিমতুল্লাহ সাইনি ছিল সভাপতি। রহিমতুল্লাহ, হ্যাঁ এলাহাবাদ হবে না? রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি ছিল সভাপতি। কত সাল স্যার? তাহলে আগেরটা এলাহাবাদ হবে। হ্যাঁ আগেরটা, এটা এলাহাবাদ হবে, এটা এলাহাবাদ হবে। উনি 1896 সাল কলকাতা অধিবেশন, রহিমতুল্লাহ সাইনি ছিল সভাপতি। কেন ইম্পর্টেন্ট স্যার এটা? এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়। এই কলকাতা অধিবেশনে 1896 সালে আমরা ফার্স্ট বন্দে মাতরম গাই। ফার্স্ট বন্দে মাতরম গাওয়া হয়। আচ্ছা বলো তো বন্দে মাতরমের উল্লেখ কোথায় পাওয়া যায়? বন্দে মাতরম কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে তার? আনন্দমঠে। আনন্দমঠ উপন্যাসে এই তোমার হচ্ছে বন্দে মাতরমের কথা উল্লেখ আছে, বন্দে মাতরম গানটা তিনি লিখেছে। আচ্ছা বলো তো এই আনন্দমঠ উপন্যাসে আর কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ, আমরা পড়েছি তো সন্ন্যাসী বিদ্রোহ, এই তো পড়লাম কিছুদিন আগেই। সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ পাওয়া যায় আনন্দমঠে। আচ্ছা সন্ন্যাসী বিদ্রোহের কয়েকটা লিডারের নাম? চিরাগ আলী, মুসা, তারপরে দেবী চৌধুরানী, চিরাগ আলী, কি পাসওয়ান, তারপরে মুসা সাহ হয়েছে স্যার, এই হয়েছে রাহিম, এই টাকা ওইদিকে স্যার। তাহলে তোমাকে বলবে 1896 সাল কোথায় অধিবেশন? কলকাতা অধিবেশন। কে ছিল? রহিমতুল্লাহ সাইনি ছিল।
কি গাওয়া হয় এখানে, কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়। বন্দে মাতরম কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে আছে। যদি বলে এই বন্দে মাতরম প্রথম কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গেয়েছে, লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এই অধিবেশনে ফার্স্ট রবীন্দ্রনাথের গলায় এটা গাওয়া হয়। বোঝা গেল? গেল স্যার, 1896 হয়ে গেল। চলে আসি স্যার 1905 সাল। 1905 সাল জি কে গোখলে ছিল সভাপতি। গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে। জি কে গোখলে ছিল সভাপতি। 1905 সাল জি কে গোখলে ছিল সভাপতি। কোথায় হয়েছিল স্যার? বেনারসে হয়েছিল। বেনারসে হয়েছিল, জি কে গোখলে ছিল সভাপতি। কেন ইম্পর্টেন্ট? কেন স্যার? স্বদেশী কথাটা এখানে প্রথম ব্যবহার করা হয়। স্বদেশী, স্বদেশী, নট স্বরাজ। স্বদেশী, পরীক্ষায় ভুল করে দিই আমরা, স্বরাজ 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 পড়েছি, সবই স্বরাজ দিয়ে চালিয়ে দিই। এখানে যেটা উল্লেখ করা হয় সেটা হচ্ছে স্বদেশী। স্বদেশী কথাটা প্রথম উল্লেখ করা হয়। স্বদেশী, স্বদেশী কথা প্রথম উল্লেখ করা হয় বেনারস অধিবেশন 1905 সাল, যেখানে সভাপতি ছিলেন তোমার হচ্ছে গিয়ে জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, যার সভাপতি ছিলেন। ক্লিয়ার হলো? হয়েছে তো স্যার? কি কি পড়লাম? 1885 সাল কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। বলো, উচ্চারণ করে কথা বলো। 1885 সাল বোম্বেতে হয়েছিল। কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল। কতজন প্রেজেন্ট ছিল? 72 জন প্রেজেন্ট ছিল। তারপরে স্যার 1887 সালে তৃতীয় হলো। কোথায় হলো স্যার? মাদ্রাসে হলো। কে ছিল? বদরুদ্দিন তায়েবজি ছিল প্রথম মুসলিম সভাপতি। তারপরে স্যার 88-তে হলো। কোথায় হলো? এলাহাবাদে হলো। কে ছিল স্যার? কে ছিল? জর্জ ইউল ছিল প্রথম ব্রিটিশ সভাপতি। 1896-এ পড়লাম। 1896-এ স্যার কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল। কে ছিল? রহিমতুল্লাহ সাইনি ছিল। এই সময় বন্দে মাতরম গাওয়া হয় প্রথম কার গলায়? রবীন্দ্রনাথ ঠাকুরের গলায়। 1905 সাল বেনারসে হলো। জি কে গোখলে ছিল হচ্ছে সভাপতি। স্যার এখানে কি হয়? এখানে স্যার স্বদেশী কথাটা প্রথম ব্যবহার করা হয়। ঠিক আছে। 1906 সাল কলকাতা অধিবেশন। দাদাভাই নৌরোজি, এই দাদাভাই নৌরোজি কিন্তু সেকেন্ড অধিবেশন, যেটা কলকাতা, প্রথমটা তো 85-তে মুম্বাই হয়েছে, সেকেন্ডটা কলকাতায় হয়েছে, ওখানে দাদাভাই নৌরোজি ছিল। কিন্তু দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি আছে স্যার। কেন ইম্পর্টেন্ট স্যার? এখানে স্বরাজ কথাটার প্রথম উল্লেখ পাওয়া যায়। স্বরাজ, স্বরাজ, এখানে স্যার স্বরাজ কথাটা প্রথম উল্লেখ করা হয়। স্বরাজ কথাটির প্রথম উল্লেখ হয় এখানে। স্বরাজ কথাটির প্রথম উল্লেখ হয়। বোঝা গেল? গেল বোঝা গেল। 1906 সাল কোন অধিবেশন তাহলে স্যার? কলকাতা অধিবেশন। দাদাভাই নৌরোজি ছিল। স্বরাজ কথাটা এখানে প্রথম উল্লেখ হলো। নেক্সট চলে আসি স্যার 1907 সাল। 1907 সাল, 1907 সালে ছিল রাসবিহারী ঘোষ, নট বোস। ভালো করে পরীক্ষা অপশন দিবে। 1907 সাল সুরাটে হয়েছে অধিবেশন। কোথায় হয়েছে? সুরাটে। সুরাট অপশনে দিবে। এই অধিবেশনের সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষও থাকবে অপশন, বোসও থাকবে অপশন। রাসবিহারী বোস না স্যার, রাসবিহারী বোস আমরা পরে পড়বো, যখন নেতাজি সুভাষচন্দ্র পড়বো তখন রাসবিহারী বসুর কথা পড়বো। এখন মনে রাখবে এটা রাসবিহারী ঘোষ। একদম ঠিক। তাহলে রাসবিহারী ঘোষ ছিল সভাপতি। রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি। কেন ইম্পর্টেন্ট স্যার? কেন ইম্পর্টেন্ট? দেখো, যখন কংগ্রেস বানানো হয়েছিল, যখন কংগ্রেস বানানো হয়েছিল ওই সময় কংগ্রেসে যারা লিডার ছিল বেশিরভাগ ছিল নরমপন্থী। হোয়াট ইজ নরমপন্থী, হোয়াট ইজ চরমপন্থী একটু পরেই আমরা পড়ব। এখন শুধু এইটুকু মাথায় রাখো, নরমপন্থী মানে হচ্ছে যারা কংগ্রেসের কাছে হাত জোর করে প্রার্থনা করাতে বিশ্বাস করতো। যে ধরো না, আমাদের গ্রামে একটা রাস্তা বানাতে হবে, তো আমরা গিয়ে অভিযোগ জানালাম কংগ্রেসের কাছে যে আমাদের রাস্তা না, এরকম জলে ডুবে যাচ্ছে।
তো লিডারগুলো গিয়ে করতো কি, কংগ্রেসের কাছে হাত পা ধরতো, গ্রামে একটা রাস্তা বানিয়ে দেন, খুব অসুবিধা হচ্ছে। এই যে এই টাইপের মেন্টালিটি যাদের, এরা হচ্ছে নরমপন্থী লিডার। এরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, হাত জোর করার মাধ্যমে কংগ্রেসের কাছে দাবি দাওয়াগুলো চাইতো, ব্রিটিশের কাছে দাবি দাওয়াগুলো চাইতো। এরা হচ্ছে নরমপন্থী লিডার। কিন্তু 1907 সালে কংগ্রেস দুটো ভাগে ভেঙে যায়। কারণ আছে, কারণ এর আগে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। আমরা একটু পরে যখন আইএনএম শুরু করব, নেক্সট ক্লাসে যখন আইএনএম শুরু করবো, দেখব 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, বাংলা বিভাজন হয়ে গেছে। এই বাংলা বিভাজন হয়ে যাওয়ার জন্য কংগ্রেসও দুভাগে ভেঙে গেছে। কংগ্রেসের কিছু দল বলছে যে না, আমরা ওইভাবে হাত জোর করে সবসময় থাকবো না, আমরা এবার একটু ওদের বিরোধিতাতে আসবো, ওই সবসময় হাত জোর করে কাজ হবে না, আমরা বিরোধিতা করবো। তো এখান থেকে কংগ্রেসের দুই ধরনের মেন্টালিটির লোক, একজন বলছে না আগেরটাই ঠিক আছে, ব্রিটিশের কাছে হাত জোর করে থাকবো। কংগ্রেসের মধ্যে আর একটু যারা ইয়াং জেনারেশন, ওরা বলছে না, হাত পাত জোর করতে পারবো না, আমরা ডিরেক্ট বিরোধিতা করব, আন্দোলন করব। এই যে পরের যারা, এটাকে বলা হয় চরমপন্থী। আর যারা হাত জোর করে থাকাতে, অ্যাপ্লিকেশন করাতে বিশ্বাস করতো, তাকে বলা হয় নরমপন্থী। তো এই 1907 সালের সুরাট অধিবেশনেই কংগ্রেস দুটো ভাগে ভেঙে যায়, চরমপন্থী আর নরমপন্থী। এই কারণে এটা ইম্পর্টেন্ট। তাহলে স্যার এখানে দুটো ভাগে ভেঙে যায়, একটা চরমপন্থী, একটা নরমপন্থী। কংগ্রেস দুটো ভাগে ভেঙে যায়, চরমপন্থী আর হচ্ছে নরমপন্থী। এই কারণে এই অধিবেশনটা ইম্পর্টেন্ট। তাহলে বলবে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে, কংগ্রেস কোন অধিবেশনে দুটো ভাগে ভেঙে গেছিল স্যার? সুরাট অধিবেশন। কত সাল? 1907 সাল। এই 1907 সালে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে কংগ্রেস দুটো ভাগে ভেঙে যায়, একটা চরমপন্থী, একটা নরমপন্থী। 7 হয়ে গেল, 8 লাগবে না, 9 লাগবে না, 10 লাগবে না। 1911 সাল, এ পর্যন্ত বোঝা গেল। চলে আসছি স্যার 1911 সাল। 1911 সালে কোথায় হয়েছিল? আবার কলকাতায় হলো। 1911 সালে আবার কলকাতায় হলো স্যার, আবার কলকাতাতে হলো। কে ছিল সভাপতি? বিষণ নারায়ণ ধর। সভাপতি হচ্ছে বিষণ নারায়ণ ধর। বিষণ নারায়ণ ধর হচ্ছে সভাপতি। কেন ইম্পর্টেন্ট? কারণ স্যার ইম্পর্টেন্ট কারণ এই সময় জনগণমন প্রথম গাওয়া হয়। আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন স্যার প্রথম গাওয়া হয় এই সময়, জনগণমন গাওয়া হয়। বোঝা গেল? তাহলে জনগণমন প্রথম গাওয়া হয়। কলকাতা অধিবেশন 1911 সাল। কে সভাপতিত্ব করছিল? বিষণ নারায়ণ ধর সভাপতিত্ব করছিল। ঠিক আছে, বোঝা গেল? সমস্যা নাই তো? কারণ নাই? চলো, নাই তো এবার পট করে একবার আবার 85 থেকে রিভিশন করো, মুখস্থ হয়ে যাবে এখনই। 1885 সাল কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? বোম্বেতে, গোকুল দাস তেজপাল কলেজে। কতজন প্রেজেন্ট ছিল? 72 জন প্রেজেন্ট ছিল। ঠিক আছে। সেকেন্ড কোথায় হলো? 86-তে হলো, কলকাতাতে হলো, দাদাভাই নওরোজি ছিল, ওটা দরকার নেই অতটা। স্যার 3 নাম্বার কোথায় হলো? স্যার মাদ্রাসে হলো, 87 সালে মাদ্রাসে হলো। কে ছিল স্যার? বদরুদ্দিন তায়েবজি ছিল। এটা ইনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি। 88-তে হলো, 4th হলো। কোথায় হলো স্যার? এলাহাবাদে হলো। এলাহাবাদে কে ছিল? জর্জ ইউল ছিলেন প্রথম ব্রিটিশ সভাপতি। ঠিক আছে। 1896 কলকাতাতে হলো। স্যার কে ছিল? রহিমতুল্লাহ সাইনি ছিল। কেন ইম্পর্টেন্ট? বন্দে মাতরম গাওয়া হয়েছিল। ঠিক আছে। কে সুর দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়েছিল। 1896 হয়ে গেল। 1905 সাল বেনারস অধিবেশন, জি.কে. গোখলে। এখানে স্যার স্বদেশী কথাটা প্রথম ব্যবহার করা হলো। 1906 সাল কলকাতা অধিবেশন, দাদাভাই নওরোজি, স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করা হলো। 1907 সাল সুরাট অধিবেশন, রাসবিহারী ঘোষ, চরমপন্থী নরমপন্থী বিভাজন হলো। 1911 সাল কলকাতা অধিবেশন, বিষণ নারায়ণ ধর, জনগণমন প্রথম গাওয়া হলো। 11, 12, 13, 14, 15। 1916 সালে আসো। 1916 সাল, 1916, 1916 সাল কোথায় হয়েছিল স্যার? লখনৌতে হয়েছিল। লখনৌতে হলো। কে ছিল? অম্বিকাচরণ মজুমদার ছিলেন সভাপতি। হ্যাঁ, না ছিলেন।
অম্বিকাচরণ মজুমদার হলেন প্রথম সভাপতি। অম্বিকাচরণ স্যার, এই এই তোমার বান্ধবীর নাম অম্বিকা না? ওই এটা কিন্তু মেয়ে ভেবে নিও না, ছেলে। হ্যাঁ, অম্বিকাচরণ মজুমদার হচ্ছেন প্রথম 1916 সালে লখনৌ অধিবেশনের সভাপতি। কেন ইম্পর্টেন্স? এই কারণে এটা ইম্পর্টেন্স, 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস যে ভেঙে গেছিল চরমপন্থী নরমপন্থীতে, 1916 সালে এসে আবার মার্চ হয়ে গেল। এই গল্প, 1907 সালে কংগ্রেস যেটা ভেঙে গেছিল চরমপন্থী নরমপন্থীতে, 1916 সালে লখনৌ অধিবেশনে এসে আবার সেটা মার্জ হয়ে গেল। তাহলে এখানে স্যার চরমপন্থী আর নরমপন্থী আবার মার্জ হয়ে গেল, চরমপন্থী আর নরমপন্থী আবার মার্জ হয়ে গেল। বোঝা গেল? 1907-এ যেটা সুরাট অধিবেশনে ভেঙে গেছিল রাজবিহারী ঘোষের সময়, 1916 সালে লখনৌ অধিবেশন অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে সেটা আবার মার্জ হয়ে গেল, মানে চরমপন্থী নরমপন্থী আবার এক ছাদের তলায় চলে আসলো 1916 সাল। ঠিক আছে? ঠিক আছে, জোশ নিয়ে আগুনের মতো বলো ঠিক আছে। 1917 সাল, 1917 সাল কোথায় হয়েছে স্যার? আবার কলকাতাতে। কোথায় হলো? আবার কলকাতাতে হলো। দেখতে পাচ্ছি স্যার কলকাতার কত গুরুত্ব। আবার কলকাতাতে হলো। কে ছিল সভাপতিত্ব? অ্যানি বেসান্ত। সভাপতিত্ব ছিলেন স্যার অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন সভাপতি। কেন ইম্পর্টেন্ট স্যার? ইনি হচ্ছেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট। প্রথম মহিলা সভাপতি, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, প্রথম মহিলা সভাপতি, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তাহলে নিঃসন্দেহে অম্বিকাচরণ মেয়ে না, ছেলে। এই বোঝা গেল? তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ত। কত সালে হয়েছিল? 1917 সাল। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। ঠিক আছে, 1917 সাল কলকাতা অধিবেশন। প্রথম মহিলা সভাপতি হলো অ্যানি বেসান্ত। 1920 দরকার আছে? 20 দরকার নেই, বলে দিচ্ছি, একটু শুনে রাখো। 1920 সালে দুবার অধিবেশন হয়েছিল, একটা নাগপুরে একবার কলকাতায়। ঠিক আছে, সিআর দাস ছিল। ঠিক আছে, সিআর দাস ছিল সভাপতি কলকাতা অধিবেশন। এই সময় সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তোমার হচ্ছে যেটা বাংলা হচ্ছে অসহযোগী আন্দোলন, আইন অমান্য আন্দোলন না, অসহযোগী আন্দোলনই হবে, নন কোঅপারেশন মুভমেন্ট। এই সময় অসহযোগী আন্দোলন গ্রহণ করা হয় 1920 সাল। বোঝা গেল? অসহযোগী আন্দোলন গ্রহণ করা হয়েছিল 1920 সাল। দুটো অধিবেশন হয়েছিল, একটা নাগপুরে হয়েছিল, একটা কলকাতায় হয়েছিল। পরীক্ষায় কোশ্চেন দিবে কোন অধিবেশনে লিখে নাও। 1920 সাল দুটো অধিবেশন হয়েছিল, একটা নাগপুরে হয়েছিল, একটা কলকাতায় হয়েছিল। তখন তো কলকাতা, ক্যালকাটা, সব কলকাতায় লিখলাম, যদিও ক্যালকাটা হবে। এই সময় স্যার ওই যে তোমার হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগী আন্দোলন, অসহযোগী আন্দোলন গ্রহণ করা হয় কলকাতা অধিবেশনে। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? কিছু পরীক্ষায় দেখা গেছে, একটু বলে দিই শুনে রাখো, কিছু পরীক্ষায় দেখা গেছে তোমাকে দিয়েছে যে কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগী আন্দোলন দেখা গেছে, মানে গ্রহণ করা হয়েছে। আমার ফার্স্ট কলকাতা অধিবেশন, বাই চান্স দেখা গেছে স্যার কলকাতা অপশনে নেই, তখন নাগপুর করবে, কিন্তু অরিজিনালি কলকাতাতেই হয়েছিল। ঠিক আছে, যদি কলকাতা না থাকে অপশনে, তাহলে নাগপুরে আমরা করে দেবো অ্যান্সার। ঠিক আছে, চলে আসি নেক্সট। 20, 21, 22, 23, 22 লাগবে। 1922 সাল মনে রাখবে, গয়া অধিবেশন, যদিও খুব একটা ইম্পর্টেন্ট নাই। গয়া অধিবেশন, এখানে স্বরাজ দল গঠন করা হয়, গয়া অধিবেশন। আচ্ছা, 1924 সালে আসি। 1924 সাল, 1924 সাল, 1924 সাল
এই 1924 সাল কেন ইম্পর্টেন্ট স্যার? 1924 সাল খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কোথায় হয়েছিল? বেলগাঁও। কোথায় হয়েছিল স্যার? বেলগাঁও হয়েছিল, বেলগাঁও। বেলগাঁও অধিবেশন কেন ইম্পর্টেন্ট স্যার? কারণ এর সভাপতি ছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। গান্ধী ছিল সভাপতি। গান্ধী কংগ্রেসের একমাত্র একবারই সভাপতি হয়েছে, সেটা হচ্ছে 1924 সাল বেলগাঁও অধিবেশনে। 1924 সাল বেলগাঁও অধিবেশনে। বোঝা গেল? গান্ধীজি কেবলমাত্র একবারই সভাপতি হয়েছে কংগ্রেসের, 1924 সালে বেলগাঁও অধিবেশনে গান্ধীজি একমাত্র সভাপতি হয়েছে। এই কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন দিবে, গান্ধীজি কোন অধিবেশনে সভাপতি হয়েছিল? বেলগাঁও অধিবেশন। কত সাল? 1924 সাল। 1925 সাল। 1925 সাল কানপুর অধিবেশন। কানপুর। 1925 সাল স্যার কানপুর অধিবেশন। কানপুর অধিবেশন। কে ছিল? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। কেন ইম্পর্টেন্ট সরোজিনী নাইডু 1925 সাল কানপুর? কারণ ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। দেখো, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি, কিন্তু ভারতীয় ছিলেন না। কিন্তু সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি। কত সাল? 1925 সাল কানপুর অধিবেশন। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। বোঝা গেল? গেল স্যার। চলো এই পয়েন্ট একবার রিভিশন করি। বলবে কিন্তু, মুখ বন্ধ যেন না থাকে, শুনে শুনে বলো, তাও ভালো, কিন্তু বলো। কত সালে প্রতিষ্ঠিত হলো? 1885 সাল। প্রথম কে সভাপতি ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? মাদ্রাসে, বোম্বেতে, গোকুল দাস তেজপাল কলেজ। কতজন প্রেজেন্ট ছিল? 72 জন। তারপরে স্যার 87-তে কোথায় হলো? মাদ্রাসে হলো। হ্যাঁ, 86-তে কলকাতায় হয়ে গেল, দাদাভাই নড়েছি। 87-তে হলো মাদ্রাসে। কে ছিল? বদরুদ্দিন তাইয়ুবজি, প্রথম মুসলিম সভাপতি। তারপরে স্যার কোথায় হলো? 88-তে কোথায় হলো স্যার? এলাহাবাদে হলো। কে ছিল সভাপতি? জর্জ ইউল ছিল প্রথম ব্রিটিশ সভাপতি। 1896 96 সাল 1800 কলকাতা অধিবেশন, রহিমতুল্লাহ সাইনি ছিল সভাপতি। কি হলো? প্রথম বন্দে মাতরম গাওয়া হয়। 1905 সাল বেনারস অধিবেশন। কে ছিল স্যার? গোপাল কৃষ্ণ গোখলে ছিল। এখানে স্বদেশী কথা প্রথম ইউজ করা হয়। 1906 সাল দাদাভাই নওরোজি, কলকাতা অধিবেশন, স্বরাজ শব্দের প্রথম ব্যবহার করা হয়। 1907 সাল সুরাট অধিবেশন, তোমার হচ্ছে রাসবিহারী ঘোষ, এখানে চরমপন্থী নরমপন্থীর বিভাজন হয়। 1911 সাল কলকাতা অধিবেশন, ভীষণ নারায়ণ ধর, জনগণ মন গাওয়া হয়। মানে সব পুতুলের সামনে আমি বকে যাচ্ছি বারবার, আমি মুখস্থ করবো, তোমরা চুপচাপ থাকো। বারবার করে বলছি যে বলার জন্য বলো, মাইন্ডের মধ্যে থেকে যাবে, সব পুতুল নাচ দেখাচ্ছি। 1911 সাল ভীষণ নারায়ণ ধর, স্যার কলকাতা অধিবেশন, জনগণ মন প্রথম গাওয়া হয়। 1916 সাল অম্বিকাচরণ মজুমদার, লখনৌ অধিবেশন, যেটা সাথে ভেঙে গেছিল চরমপন্থী নরমপন্থী, আবার মার্জ হয়ে গেল। 1917 সাল অ্যানি বেসান্ত, কলকাতা অধিবেশন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম মহিলা সভাপতি, ভারতীয় না, মহিলা সভাপতি। 1920 সাল নাগপুর কলকাতায় হয়েছিল, শেয়ার দাস ছিল এখানে স্যার, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগী আন্দোলন প্রথম গ্রহণ করা হলো। 1924 সালে তোমার হচ্ছে বেলগাঁও অধিবেশন, গান্ধীজি হচ্ছে প্রথম সভাপতি। 1925 সাল কানপুর অধিবেশন, সরোজিনী নাইডু প্রথম ভারতীয় সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়ে গেল। 1929 লাহোর অধিবেশন, জওহরলাল নেহরু, কেন ইম্পর্টেন্ট স্যার? এখানে স্যার প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয়, প্রথম পূর্ণ স্বরাজ দাবি করা হয় এই অধিবেশনে। স্যার পতাকা উত্তোলন তো স্যার করা হয়েছিল এই ডিসেম্বরে, মানে 31শে ডিসেম্বর। অধিবেশনে তো আর করেনি, অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়। বোঝা গেল?
কেন ইম্পর্টেন্ট? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ। এর আগে পর্যন্ত ভারতবর্ষের দাবি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। এই 1929 সালে আমরা প্রথম দাবি করলাম পূর্ণ স্বরাজ। এবার স্যার ডোমিনিয়ন স্ট্যাটাস আর পূর্ণ স্বরাজের মধ্যে পার্থক্য কি? বলছে এই 1929, ভালো করে শোনো স্যার, 1929 সালের আগে ভারতীয়রা কখনো পূর্ণ স্বাধীনতা দাবি করেনি। এতদিন পর্যন্ত ভারতবর্ষে যে লড়াই ছিল 1929 সাল পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে, লড়াই ছিল আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, মানে ব্রিটিশরা ভারতে থাকুক, ভারতবাসী এটাই নিয়ে আন্দোলন করেছিল, ব্রিটিশরা থাকুক কিন্তু ওদের অধীনে আমরা স্বাধীন থাকবো, মানে ওরাই হেড, কিন্তু আমাদের জায়গাতে আমরা আমাদের মতো করে সরকার বানাবো, আমাদের সবকিছু করবো, ওরাই থাকুক, ওরাই দেখাশোনা করুক, কিন্তু আমরা আমাদের মতো করে স্বাধীন থাকবো। এটা 1929 সালের আগে পর্যন্ত ভারতবাসীদের দাবি ছিল। কিন্তু প্রথম 1929 সালে ভারতীয়রা বলল লাহোর অধিবেশনে যে আর কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস নিব না, এবার আমরা পূর্ণ স্বরাজের দাবি জানাচ্ছি, পূর্ণ স্বরাজ। ঠিক আছে, তাহলে পূর্ণ স্বরাজ দাবি করলো 1929 সালে জওহরলাল নেহরু অধিবেশনে। 1930 থাক লাগবে না, 1931 সাল করাচি অধিবেশন। করাচি কোন অধিবেশন স্যার? করাচি অধিবেশন, 1931 সাল করাচি অধিবেশন। বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেল। কেন ইম্পর্টেন্ট স্যার করাচি অধিবেশন? কারণ এই সময় আমাদের মৌলিক অধিকার গ্রহণ করায়, ফান্ডামেন্টাল রাইট, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার সেটা 1931 সালেই গ্রহণ করা হয়ে গিয়েছিল। কোন অধিবেশনে? করাচি অধিবেশনে। তাহলে এই সময় আমাদের কি অধিকার গ্রহণ করা হয়? মৌলিক অধিকার গ্রহণ করা হয়েছিল এই অধিবেশনে। ঠিক আছে স্যার, আর একটা মাথায় রাখবে স্যার, ন্যাশনাল ইকোনমিক পলিসি, ওখানে মানে ভুল দেওয়া আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি লেখা আছে না, ওটা কেটে দাও, ওটা হরিপুরা অধিবেশনে হয়েছিল। ন্যাশনাল ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়, ন্যাশনাল ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়, ন্যাশনাল ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়। তাহলে 1931 সাল করাচি অধিবেশন, 1931 সাল করাচি অধিবেশনে দুটো ফান্ডামেন্টাল জিনিস গ্রহণ করা হয়। এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আমাদের মৌলিক অধিকার, এবং হচ্ছে গিয়ে ন্যাশনাল ইকোনমিক পলিসি। ঠিক আছে, ন্যাশনাল ইকোনমিক পলিসি 1931 সাল। 1931 হয়ে গেল, 32 হয়ে গেল, 33 লিখলে লিখতে পারো। 33 কলকাতায় হয়েছিল, নেলি সেনগুপ্ত ছিল সভাপতি, প্রথম বাঙালি মহিলা সভাপতি। 1933 সাল কলকাতা অধিবেশন, 1933 সাল কলকাতা অধিবেশন, নেলি সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা সভাপতি। নেলি 1933 সাল কলকাতা অধিবেশন, নেলি সেনগুপ্ত, নেলি এন, হ্যাঁ কলকাতা, হ্যাঁ আছে, হ্যাঁ নেলি সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা সভাপতি, ফার্স্ট বাঙালি মহিলা সভাপতি, প্রথম বাঙালি মহিলা সভাপতি। উপরে ইনফরমেশন ওখানে দেওয়াও আছে। নেলি সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা সভাপতি। ঠিক আছে, 1933 হয়ে গেল। 1900 তারপরে 38-এর আগে, 34 আপনার 1900, এই শুনো কি জানো জায়গাটার নাম, কি নাম জওহরলাল নেহরু হয়েছিল 36, কি জায়গাটার নাম মাথা থেকে বেরিয়ে গেল, বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারছি। প্রথম গ্রামের অধিবেশন কি জানো না গ্রামটার নাম? আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই। আচ্ছা পরে দেখলে বলছি, মনে পড়লে পরে বলছি। চলে আসো 1938 হরিপুরা অধিবেশন। 1938 সাল হরিপুরা অধিবেশন। স্যার এই হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হলো। 1938 সাল
হরিপুরা অধিবেশন, হরিপুরা অধিবেশন সুভাষচন্দ্র বসু ফার্স্ট সভাপতি হলেন। কেন ইম্পর্টেন্ট স্যার এটা? এক তো নেতাজি ফার্স্ট সভাপতি হয়েছে, দ্বিতীয়ত ইম্পর্টেন্ট ন্যাশনাল ইকোনমিক এই তোমার হচ্ছে কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল, লিখে রাখো। এই সময় স্যার ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল এবং জওহরলাল নেহরু ছিল এই কমিটির সভাপতি। লিখে রাখো, না লিখা থাকলে লিখে রাখো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয় এবং এর ফার্স্ট প্রেসিডেন্ট জওহরলাল নেহরু। এর ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে জওহরলাল নেহরু। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়, ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে জওহরলাল নেহরু। বোঝা গেল? তারপরে 1939 সালে আসো, 1939 ত্রিপুরী অধিবেশন। ত্রিপুরী স্যার, ত্রিপুরী কি অধিবেশন? ত্রিপুরী, নট ত্রিপুরা। আমরা ভাবি স্যার, এই দেখো এখানে স্যার প্রথমবার সুভাষচন্দ্র বসু হলো 1938 সাল, দ্বিতীয়বার সুভাষচন্দ্র হলো ত্রিপুরী। এটা ত্রিপুরা না, কিন্তু আমরা ত্রিপুরার সাথে গন্ডগোল করে দিই। এটা মধ্যপ্রদেশের একটা জায়গা, ত্রিপুরী, নট ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার সাথে গন্ডগোল করে দিয়ে না, এটা ত্রিপুরী অধিবেশন। কে সভাপতি হয়েছে? আবার সুভাষচন্দ্র বসু আবার সভাপতি হয়েছে। এবার এটা নিয়ে একটু ছোট্ট গল্প আছে, একটু ছোট্ট করে বলে বলছে যখন প্রথমবার যখন 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব হলো, ঠিক আছে, সভাপতি হয়েছে লোক, যে সুভাষচন্দ্র এখন বড় নাম ভারতবর্ষে, এতদিনে সুভাষচন্দ্রের নাম চারিদিকে ছড়িয়ে গেছে, এটা বড় নাম। সুভাষচন্দ্র সভাপতি চুজ হলো, ভোট দিয়ে সুভাষচন্দ্র চুজ হলো, ভালো কথা। 1 বছর তিনি থাকলেন, 1939 সালে আবার ভোট হয়েছে, সুভাষচন্দ্র আবার দাঁড়িয়েছে। তো গান্ধীজির একটা রিকোয়েস্টই বলো সুভাষচন্দ্রের কাছে, যে সুভাষচন্দ্রকে বলেছিল তুমি ভোটে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? কারণ গান্ধীজি চাইনি সুভাষচন্দ্র বসু আবার প্রেসিডেন্ট হোক। কেন? দুজনের জায়গা থেকে দুজনেই ঠিক। গান্ধীজি সুভাষচন্দ্রকে বলেছিল যে তুমি যেভাবে কংগ্রেসকে নিয়ে যেতে চাইছো, সুভাষচন্দ্র ছিল চরমপন্থী লিডার, ঠিক আছে, বলছে তুমি যেভাবে কংগ্রেসকে নিয়ে যেতে চাইছো এইভাবে কংগ্রেস বেশি দিন টিকবে না। বলছে কিছুদিনের মধ্যেই কংগ্রেসকে ব্রিটিশরা ব্যান করে দিবে কোনো একটা অজুহাত দেখিয়ে। আর কংগ্রেস তো আজ প্রতিষ্ঠিত হয়নি, 1825 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে অলরেডি 15 বছর, আর এদিকে 40 বছর, 55 বছর ধরে কংগ্রেস চলছে। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের রক্তে কংগ্রেস মিশে গেছে। এখন হঠাৎ করে যদি কংগ্রেসকে ব্যান করে দেয় ব্রিটিশরা, মানুষের স্বাধীনতার যে চিন্তাভাবনা, অগ্রগতি যতটা হয়েছিল সব আবার জিরোতে চলে আসবে। আর তুমি যেভাবে কংগ্রেসকে চালাচ্ছ, কংগ্রেস টিকবে না। কারণ ব্রিটিশরা খুঁজছে অজুহাত, যে অজুহাত দেখাও আমরা কংগ্রেসকে ব্যান করে দেবো। তো নেতাজি সুভাষচন্দ্র বলে না আমি ওগুলো বুঝি না, আমি ভোটে দাঁড়াবো, যদি লোক আমাকে মানে চুজ করে তো আমি জিতবো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে হারিয়ে দাও ভোটে। গান্ধীজি বললো ঠিক আছে। গান্ধীজি সুভাষচন্দ্রের অপোনেন্টে একজন প্রার্থীকে দাঁড় করালো, যার নাম পট্টভি সীতারামাইয়া, ঠিক আছে, সাউথের একজন লিডার ছিলেন। পট্টভি সীতারামাইয়াকে দাঁড় করালো এর অপোজিটে, ঠিক আছে। তো গান্ধীজি, এবার ভোট হচ্ছে, পট্টভি সীতারামাইয়াকে দাঁড় করিয়েছে গান্ধীজি, তার মানে অ্যাকচুয়ালি গান্ধীজি নিজে দাঁড়ায়নি, ওর হয়ে ওকে দাঁড় করিয়েছে। বলছে এই ভোটে নেতাজি সুভাষচন্দ্র বিপুল ভোটে পরাজিত করলো পট্টভি সীতারামাইয়া। এবার এটা তো পট্টভি সীতারামাইয়ার পরাজয় নয়, এটা গান্ধীজির পরাজয়। কারণ আমি একজনকে দাঁড় করিয়েছি, ও হেরেছে মানে কি আমি হেরেছি। গান্ধীজি স্বীকারও করেছিল যে এটা পট্টভি সীতারামাইয়ার পরাজয় নয়, এটা আমার পরাজয়, আমি হেরে গেলাম ভোট থেকে, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্রের কাছে, ভালো কথা। এবার যতই গান্ধীজি পট্টভি সীতারামাইয়া হেরে যাক, লোকজন কিন্তু গান্ধীজিকে যথেষ্ট রেসপেক্ট করতো, নেতাজি সুভাষচন্দ্র রেসপেক্ট করতো, আরও যারা কংগ্রেসের মেম্বার হয়েছে তারাও রেসপেক্ট করতো। এবার ধরুন আমি সভাপতি, আমি বসে আছি, সবাই তোমরা মেম্বার, ঠিক আছে। এতদিন ধরে গান্ধীজির মতো করে, গান্ধীজির মতাদর্শে কংগ্রেস চলেছে, যতই গান্ধীজি সভাপতি না হোক ওর কথা মতোই কিন্তু কংগ্রেস চলছে এতদিন পর্যন্ত, ওনার কথা মতোই। এবার আমি তো না হট করে নতুন নিয়ম নিয়ে আসছি সব, যে না ওগুলো হবে না, ওগুলো হাত পাত জোর করাকরি হবে না, এগুলো না, আমি এভাবে, আমি যেভাবে, আমি সভাপতি, আমার কথা শুনো। এবার লোকজনের মনে একটু, তোমাদের মনে খটকা উঠবেই, এতদিন ধরে এইভাবে চালালাম, হঠাৎ করে সভাপতি হয়ে সব কিছু চেঞ্জ করে দিচ্ছে। লোকজন কিন্তু ঠিকঠাক নেতাজির কথা শুনছে না, মানে যারা সব মেম্বার,
বুঝছে না। এবার আমি সভাপতি, আমি ধরেন ওকে বললাম এই তুই এটা কাজ কর, ও মনে মনে দেখে নিয়েছে তোকে, এরকম করে মনে মনে থেকে গেল। আমি তো বুঝতে পারছি যে আমি ওকে বলছি, ও আমার কথা শুনতে চাইছে না। এবার এটা যখন ফিগার আউট করলো নেতাজি সুভাষচন্দ্র যে কেন লোকজন এরকম করছে, তো বুঝতে পারলো যে গান্ধীজি সবার প্রতি, এটা গান্ধীজির প্রতি আলাদা রেসপেক্ট আছেই, যতই ভোটে পরাজিত হয়ে যায়। গান্ধীজি নেতাজি আবার মীমাংসায় বসলো যে কি করা যায়। গান্ধীজি ওনাকে ভালো করেই বোঝালেন, দেখে তুমি যেভাবে চালাচ্ছ আবার একই কথা, যেভাবে চালাচ্ছ এভাবে কংগ্রেস চলবে না, কিছুদিনের মধ্যেই কংগ্রেসকে গ্রেপ্তার বয়ান করে দিবে ব্রিটিশরা। ঠিক আছে, নেতাজি বললো ঠিক আছে, আমি যখন সভাপতি হয়ে আমার কথায় কেউ শুনবে না, তা আমার সভাপতি থাকার মানে কি, আমি কংগ্রেস ছেড়ে দেব। এই 1939 সালে ত্রিপুরী অধিবেশনে এই সময় তোমার হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে নিল, বলে আর কংগ্রেসের সাথে আমার কোনো সংযোগ নাই, কংগ্রেস ত্যাগ করলাম। আর এবং বলেছিলেন তিনি, এই কংগ্রেসের মতো পার্টি আমার কাছে এক হাতে এক মুঠো বালি তোলার মতো, আমি রাতারাতি এরকম পার্টি বানাতে পারবো, নেতাজি সুভাষচন্দ্রের কথা। ঠিক আছে, এবং তাই করেছিলেন। 1939 সালে কংগ্রেস থেকে বেরিয়ে তিনি একটা নিজের দল বানালেন, যার নাম ফরওয়ার্ড ব্লক। এটা নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস ছেড়ে দিল 1939 সালে, দিয়ে নিজের একটা দল বানালো ফরওয়ার্ড ব্লক। এবং গান্ধীজি যেটা বলেছিল সেটাও সত্যি হলো, কিন্তু পরের বছরই ফরওয়ার্ড ব্লককে ব্রিটিশরা ব্যান করে দিল টেররিস্ট অর্গানাইজেশন বলে। তাহলে যদি হয়তো সুভাষচন্দ্র যদি কংগ্রেসে থাকতো, হয়তো হতে পারতো যে কংগ্রেসকেও ব্যান করে দিত ব্রিটিশরা, মানে গান্ধীজি এটা চিন্তা ভাবনা করেছিল, ওটা খারাপ ছিল না কিন্তু। তাই দুজনের জায়গা থেকে দুজনই ঠিক। তাহলে এটা একটা গেল 1939 সালের ঘটনা। ঠিক আছে, আর দরকার নেই, 40 41 দরকার নেই। আর চলে আসে একদম লাস্ট 1947 সাল, 1947 সালে স্যার কে ছিল সভাপতি? জে.বি. কৃপালিনী। খুব ইম্পর্টেন্ট স্যার, খুব ইম্পর্টেন্ট। জে.বি. কৃপালিনী ছিলেন সভাপতি। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষায় বারবার কোশ্চেন দিয়েছে, বারবার। ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী, জে.বি. কৃপালিনী, জে.বি. কৃপালিনী ছিলেন সভাপতি। ভারত যখন স্বাধীন হয় 1947 সাল, কংগ্রেসের সভাপতি ছিল জে.বি. কৃপালিনী। মাথায় রাখবে, ঠিক আছে? জে.বি. কৃপালিনী। এই ছিল স্যার আমাদের টোটাল অধিবেশন, এই ছিল আমাদের টোটাল অধিবেশন। ঠিক আছে, তাহলে একবার প্রথম থেকে পড়া পাঠছ। স্যার ফার্স্ট 1885 সাল, একদম প্রথম থেকে। কে প্রতিষ্ঠাতা করেছে কংগ্রেস? অ্যালান অক্টোভিয়ান হিউম, 1885 সাল। ঠিক আছে, 84-তে করেছে, ভারতবর্ষে 85। তোমাকে জিজ্ঞাসা করলে 85 বলবে, 1885। ঠিক আছে, তারপর 1886 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে মার্চ করে দিল আইএনসির সাথে। ভালো কথা। আচ্ছা, এই কংগ্রেসকে নিয়ে কে কি মন্তব্য করেছে স্যার? কে কি মন্তব্য করেছে? অ্যালান অক্টোভিয়ান হিউম একে সেফটি ভালভ বলেছে। ঠিক আছে স্যার, লাজপত রায় এটাকে ডাফরিনের ব্রেন চাইল্ড বলেছে। ডাফরিন এটাকে মাইক্রোস্কোপ মাইনরিটি বলেছে। লর্ড কার্জন এটাকে পিসফুল ডেমিস বলেছে। অশ্বিনী কুমার দত্ত এটাকে 3 দিনের তামাশা বলেছে। বাল গঙ্গাধর তিলক এটাকে ব্যাঙের সাথে তুলনা করেছে, যেটা বছরে একবার ডেকে ওঠে। ঠিক আছে, এই ছিল কিছু কমেন্ট তোমার হচ্ছে আইএনসিকে নিয়ে। বলছে আইএনসির প্রথম মিটিং হবার কথা ছিল কোথায়? পুনেতে। পরীক্ষায় দেয় কিন্তু, পুনেতে হবার কথা ছিল। কোন রোগের জন্য এটাকে শিফট করা হলো? প্লেগ রোগের জন্য এটাকে শিফট করা হলো। ঠিক আছে, একটা বইয়ে কলেরা দেওয়া আছে। ঠিক আছে, কলেরা অ্যান্সার হবে না, প্লেগই হবে। একটা যদি কেউ কোনোদিন ক্রাউনের বই পড়ো দেখবে ওখানে কলেরা বলা আছে। তো যাই হোক, প্লেগের জন্যই হয়েছে। তো প্লেগের জন্য এটাকে শিফট করা হলো কোথায়? মুম্বাইয়ে শিফট করা হলো। কোন কলেজ? গোকুল দাস তেজপাল কলেজে ফার্স্ট মিটিং বসলো মুম্বাই 1825 সালে। কতজন ডেলিগেটকে নিয়ে? 72 জন সদস্যকে নিয়ে মিটিংটা বসেছিল। তারপরে 86-তে বসে গেল কলকাতাতে, দাদাভাই নওরোজি ছিল। 87-তে বসলো কোথায়? মাদ্রাসে। কে ছিল স্যার? বদরুদ্দিন তায়ুবজি ছিল প্রথম মুসলিম সভাপতি। 88-তে কোথায় বসলো স্যার? 88-তে কোথায় বসলো? এলাহাবাদে বসলো স্যার। কে ছিল সভাপতি? জর্জ ইউল ছিল প্রথম ব্রিটিশ সভাপতি। 1896 রহিমতুল্লাহ সাইনি, কোথায়? কলকাতা অধিবেশন, এখানে বন্দে মাতরম গাওয়া হলো।
1905 1905 সাল জি.কে. গোখলে কোথায় বসলো? বেনারসে। এখানে স্বদেশী কথা প্রথম উচ্চারণ করা হলো। 1906 সাল কলকাতা অধিবেশন দাদাভাই নৌরোজি স্যার, এখানে স্বরাজ কথার প্রথম ব্যবহার করা হলো। 1907 সাল সুরাট অধিবেশন রাসবিহারী ঘোষ, এখানে চরমপন্থী নরমপন্থী দুভাগে ভেঙে গেল। 1911 সাল ভীষণ নারায়ণ ধর কলকাতা অধিবেশন জনগণমন প্রথম গাওয়া হলো। 1916 সাল লখনৌ অধিবেশন অম্বিকাচরণ মজুমদার চরমপন্থী নরমপন্থী আবার এক জায়গায় আসলো। 1917 সাল অ্যানি বেসান্ত কলকাতা অধিবেশন প্রথম মহিলা সভাপতি। 1920 সাল নাগপুর আর কলকাতা কলকাতা সিআর দাস, এখানে প্রথম নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগী আন্দোলন গ্রহণ করা হলো। 1924 সাল বেলগাঁও অধিবেশন মহাত্মা গান্ধী প্রথমবারের মতো সভাপতি হলো। 1925 সাল কানপুর অধিবেশন সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1929 সাল লাহোর অধিবেশন, এখানে প্রথম পূর্ণ স্বরাজ দাবি করা হলো, জওহরলাল নেহরু ছিল সভাপতি। 1931 সাল করাচি অধিবেশন বল্লভভাই প্যাটেল, এখানে ফান্ডামেন্টাল রাইট গ্রহণ করা হলো, ন্যাশনাল ইকোনমিক পলিসি গ্রহণ করা হলো। 1934 সাল 1931 হয়ে গেল 33 নেলি সেনগুপ্ত কলকাতা অধিবেশন প্রথম বাঙালি মহিলা সভাপতি। 1938 সাল হরিপুরা অধিবেশন, এই হরিপুরা অধিবেশন নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে স্যার ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হলো, যার প্রথম প্রেসিডেন্ট হচ্ছে জওহরলাল নেহরু। 1939 সাল ত্রিপুরী অধিবেশন নেতাজি সুভাষচন্দ্র বসু আবার প্রেসিডেন্ট হলো, কাকে হারিয়ে? পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে। ঠিক আছে, এই সময় তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। 1939 হয়ে গেল 47 সাল জেবি কৃপালিনী ভারতের স্বাধীনতার সময় তিনি সভাপতি ছিলেন। এই তো কংগ্রেসের ছোট্ট কয়েকটা ঘটনা। যদি বলে সব থেকে বেশি দিন সভাপতি কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ। যদি বলে সব থেকে ইয়াংগেস্ট সভাপতি, মৌলানা আবুল কালাম আজাদ সব থেকে ইয়াংগেস্ট, অল্প বয়সে সভাপতি হয়েছিল মৌলানা, দেখো সব লেখা আছে, অল্প বয়সে ইয়াংগেস্ট সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। সবচেয়ে বেশি দিন ছিল মৌলানা আবুল কালাম আজাদ। কিন্তু যদি বলে সব থেকে বেশি বার কে হয়েছে? জওহরলাল নেহরু। যদি সব থেকে বেশি বার বলে, দেখো জওহরলাল নেহরু 4 বার হয়েছে, বেশি বার হয়েছে, কিন্তু বেশি দিন ছিল মৌলানা আবুল কালাম আজাদ। কারণ ওই যে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়নি, টানা ছিল। মৌলানা আবুল কালাম আজাদ সব থেকে বেশি দিন ছিলেন। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতির নাম অ্যানি বেসান্ত। প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তাইবজি। প্রথম ব্রিটিশ সভাপতি জর্জ ইউল। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। প্রথম বাঙালি মহিলা সভাপতি নেলি সেনগুপ্ত। ঠিক আছে, ইয়াংগেস্ট সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। বেশি দিনের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। বেশি বারের সভাপতি জওহরলাল নেহরু। স্বাধীনতার সময়কার সভাপতি জেবি কৃপালিনী। প্রথম মহিলা যিনি কংগ্রেসের অধিবেশনে প্রেজেন্ট ছিলেন কাদম্বরী গাঙ্গুলি। সভাপতি না, প্রথম মহিলা যিনি প্রেজেন্ট ছিল কংগ্রেসের অধিবেশনে, কাদম্বরী গাঙ্গুলি। ইনি প্রথম ডক্টরেট ভারতবর্ষের প্রথম মহিলা কাদম্বরী গাঙ্গুলি। ঠিক আছে, মনে রাখবে, লেখা আছে, দেখবে দেওয়া আছে, কাদম্বরী গাঙ্গুলি প্রথম মহিলা যিনি প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, চন্দ্রমুখী বসুও বলা হয়, মানে প্রথম ডক্টরেট। কাদম্বরী গাঙ্গুলিকেও ধরে। হ্যাঁ, ওনার সাথেই হয়তো ছিল, দুজনকে ধরা হয়, একেও ধরা হয়, ওকেও ধরা হয়। আচ্ছা, হয়ে গেল। এই ছিল কংগ্রেসের অধিবেশন। আর কিছু শুট পড়লো এখান থেকে? এই তো, এই কটা ছিল কংগ্রেসের অধিবেশন। ঠিক আছে, বোঝা গেল স্যার? কারো কোনো সমস্যা নেই তো? থাক, তাহলে এই পর্যন্তই। পড়ে আসবে ভালো করে পড়ে আসবে। পরের দিন থেকে আমরা ন্যাশনাল মুভমেন্টে ঢুকে যাবো।